সকাল থেকেই বাইরে বৃষ্টি পড়েই চলেছে, আর তার সাথে বয়ে চলেছে ঝোড়ো হাওয়াও। বেডরুমের কাছের জানলাটায় বৃষ্টির ফোঁটা যেন এক অজানা সুর সৃষ্টি করে চলেছে। হাতে তুলিটা রেখে সে জানলার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরের দিকে তাকিয়ে কি যেন একটা ভেবে ক্যানভাসের দিকে চোখ ফেরাতেই তার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। ছবিটা তার দেখে ভালোই লাগছে। সে আমাকে বলেছিল এই লাল রঙটা তার বড্ড পছন্দের। এরপর দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত 8টা বাজতে 10 মিনিট বাকি। তার পরনের সাদা জামাটা খুলে দেখে তাতেও কিছুটা লাল রঙের দাগ লেগেছে। সেটা দেখে পাশের ঝুড়িতে রেখে দেয় সে। এখনও সেই হাসির রেশটা মিলিয়ে যায়নি। মনটা বেশ খুশি বলেই মনে হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে জলের কলটা খুলে দেখে তার মুখেও কয়েকটা রঙের দাগ লেগেছে। তার হাতটা এখনও বেশ লাল। জোর করে অনেকক্ষণ ঘষে সেই রং পরিষ্কার করার চেষ্টা করলেও তা উঠতে চায় না। এমন সময় দরজার কলিং বেলটা বেজে ওঠে। এগিয়ে যায় নিজের বেডরুমের দিকে। এক দৃষ্টিতে দেখে নেয় সব ঠিক আছে কিনা। জানলার সামনে তার ক্যানভাসটা রাখা, আর একটা প্যালেটের অনেকটা অংশ জুড়ে গাঢ় লাল রং। অনেকটাই শেষ করে ফেলেছে সে, কিন্তু আরও লাগবে তার পুরো ছবিটা শেষ করতে। পাশের দিওয়ান খাটটার দিকে তাকিয়ে দেখে এখনও খাটের ড্রয়ারটা বেশ কিছুটা খোলা। কাছে গিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তা বন্ধ হতে চায় না। মনে হয় কিছু আটকাচ্ছে ওখানে। এখন সেই বাঁকা মৃদু হাসিটা আগের তুলনায় বেড়ে গিয়েছে। আবার দরজায় টোকা পড়ায় সে চমকে উঠে তাড়াহুড়ো করে ধাক্কা মেরে ড্রয়ারটা বন্ধ করে দেয়। না, এবার আর কিছু আটকায়নি। আলমারিটা খুলে একটা জামা বের করে দরজার দিকে এগিয়ে যায় সে। দরজা খুলতেই দেখে জয়ী। এলোমেলো ভিজে চুল, পরনে কালো টি শার্ট আর জিন্স। খানিকটা বিরক্তির সঙ্গেই বলে ওঠে, কোথায় ছিলিস তো এতক্ষণ? কখন থেকে বেল বাজাচ্ছি, দেখ পুরো ভিজে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যা বৃষ্টি হচ্ছে, উফ, কখন যে থামবে। আরে জয় থাম, বাইরেই সব বলবি নাকি? আগে ভেতরে তো আয়। কই অমৃতা আসেনি এখনো? আমাকে তো বললো তোর বাড়ি 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আমি তো মেট্রো স্টেশনে আটকে গিয়েছিলাম বৃষ্টিতে, তাই তো এত দেরি হয়ে গেল। এটা বলেই সে কিরণের দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকে। কিরণ দরজাটা লাগিয়ে সামনে এসে দাঁড়ায়, আর চোখে ড্রয়ারটার দিকে তাকিয়ে উত্তর দেয়, না তো, মনে হয় কোথাও ঝড় বৃষ্টিতে আটকে পড়েছে। দেখ হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ততক্ষণ বস, একটা কফি নিয়ে আসি তোর জন্য। বলেই সে রান্নাঘরের দিকে চলে যায়। জয়ী তখন সোফায় বসে কাউকে ফোন করতে ব্যস্ত। মনে হয় সেটা অমৃতা ছাড়া আর কেউ হবে না। কিরণ পিছন ফিরে তাকিয়ে দেখে জয়ী এখনও ফোনে ব্যস্ত। কিন্তু সে আজ যতবারই চেষ্টা করুক না কেন, ফোনটা যে আজ আর কেউ ধরবে না। কি রে, ফোন ধরলো? না রে, ফোনটা বেজেই যাচ্ছে, ধরছে না। এই মেয়েটাও না, কি যে করে কিছুই বোঝা যায় না। দেখি আরেকবার চেষ্টা করে। সে মৃদু হাসির সঙ্গে সামনের ক্যাবিনেটটা খোলে। ভেতরে একটা ফোন বেজেই চলেছে সাইলেন্ট অবস্থায়। স্ক্রিনে ভেসে উঠেছে জয়ী কলিং। পাশেই একটা বড় ছুরি, লাল রঙে ভরা। আসলে রং নয়, রক্ত, মানুষের রক্ত। ছোট থেকে রক্তের রঙটাই যে সবচেয়ে প্রিয় তার, তাই সবসময় এই রঙের কমতিটাই অনুভব করে এসেছে তার আঁকায়। একবার তার পোষা বিড়ালের রক্তে ভরিয়েছিল তার প্রথম ক্যানভাস। বাবার খুব প্রিয় ছিল সেই বিড়াল, তাই ছেলের এই কাজ দেখে ভয় কেঁপে উঠেছিলেন তিনি। পাঠিয়ে দিয়েছিলেন অ্যাসাইলেমে। সেখানেই ছিল সে বহু বছর, তার পরিবার, বন্ধু বান্ধব আর ক্যানভাসের থেকে দূরে। শেষ মুহূর্তে বলেছিল সে সবই। এটাই কি সেই কিরণ যার সঙ্গে এত বছরের বন্ধুত্ব? আমি কি চিনতে ভুল করেছি, নাকি কোনো দুঃস্বপ্ন? জয়ী তখন খাটে গিয়ে বসেছে। রান্নাঘর থেকে কফি কাপ হাতে কিরণ ঘরে ঢুকে কাপটা মুখের সামনে ধরে বলে, এই নে ধর, গরম আছে কিন্তু, দেখে খাস। আমাকেও দিয়েছিল ঠিক এমন করেই। তারপর কি হয়েছিল স্পষ্ট মনে নেই, শুধু মনে আছে খুব ঘুম পেয়েছিল আমার।
শান্তির একটা দীর্ঘ ঘুম, আর একটা চকচকে ধারালো ছুরি আমার গলার কাছে, সঙ্গে একটা অস্পষ্ট গানের আওয়াজ। কি যেন ছিল বেশ। হ্যাঁ, ওই খাটেই বসেছিলাম আমি, যেখানে এখন জয়ী বসে আমাকে ফোনে পাওয়ার চেষ্টা করছে। গল্প পাঠে এবং অমৃতার চরিত্রে ছিল রাশি কর্মকার, জয়ীর চরিত্রে ছিল অনুসূয়া পল, শব্দগ্রহণ, স্পেশাল এফেক্ট আর কিরণের চরিত্রে আমি, দেবজিৎ রয়।